আজকে একটু ডিফারেন্ট ভাবে আমি হালচরনার ক্লিপিংস এসেছি, কারণ আজকে কিছু অন্য ধরনের কথা বলতে চাই। সবসময় তো অবশ্যই আমি চেষ্টা করি কোনো না কোনো ভাবে কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলা, যেটা নিয়ে আপনারাও ভাবতে পারছেন এবং আমিও আমার বলাটা নৈতিক কর্তব্য মনে করি। বাট আজকে কিছু কিছু কথা বলবো যেটাকে আমি বলবো যে যে কোনো কাজ আমরা যখন করি আমরা কোনো একটা ভালো ফল আশা করি কাজটা করি, তাই না? তো ঠিক সেভাবে হাল ছেড়ো না কাজটা করার ফলে যে কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা মানে কি জানেন, আমার যে ভালো লাগাটা, আমার যে ভালো আনন্দটা, আমার যে সুখটা, সেটা আমি সবার মাধ্যমে ছড়িয়ে দিতে চাই। এবং এটা কিন্তু ফুললি আমি বলবো যে এটা শুধু আমার একার নয়, আমি বলবো যে এটা একটা বিশাল বড় স্টেপস বলে না অনেক সময়, স্মল স্টেপ অফ মেন কাইন্ড এ জায়ান্ট স্টেপ, হ্যাঁ, স্মল স্টেপ অফ ম্যান আ জায়ান্ট স্টেপ ইন দ্য ম্যানকাইন্ড। যখন মানুষ প্রথম চাঁদে পা দিয়েছিল এটাই বলা হয়েছিল। ঠিক তেমনি এই যে ছোট ছোট সফলতার কথা, এইগুলো কিন্তু আসলে একটা আমি বলবো ভবিষ্যতের জন্য বিশাল বড় একটা সোপান হিসেবে কাজ করবে হাল ছেড়ানোর জন্য। তো প্রথমে একটা কথা বলতে চাই, যেমন একটা ছেলের কথা, about 32 years old, he is a very good businessman, but ছেলেটা খুব shy, মানুষজনের সাথে মিশতে পারে না, কথা বলতে পারে না। ব্যবসাটা দেখে, এবং যেহেতু ব্যবসাটা হচ্ছে তার সাপ্লাই, তো সাপ্লাই জন্য কাজে সে A1, সৎ এবং প্রচন্ড পরিশ্রমী ছেলে, কিন্তু নিজের ভেতরে মানুষের সাথে কথা বলতে গেলে কথা জড়িয়ে আসে, কোনটা বোধ করে। সেই ছেলেটা যখন হাল ছেড়ানোর কাছে আসলো, তার 3 মাস পর থেকে ছেলেটাকে কিন্তু চিনতে পারা যায় না, এবং আজকে প্রায় বছর 2 হলো ছেলেটাকে অন্যরকম হয়ে গেছে। যে ছেলে আগে হাজারো মানুষের ব্যাপার দেখলে, হাজারো মানুষ কি বলবো, 4-5 জন দেখলে কিন্তু এড়িয়ে যেত, চুপচাপ বসে থাকতো, সেই ছেলেটা এখন 100-200 মানুষের সামনে গিয়ে বলে, ভাই কি অবস্থা, কি এনিথিং প্রবলেম, আমি কি কিছু করতে পারি। অর্থাৎ তার ভেতরে একটা আত্মবিশ্বাস এসে গেছে যে না, মানুষের ভিড় দেখলে এরকম না, যে কোনো জায়গায় কথা বলবো, আমার যেহেতু মানুষকে হেল্প করে ইচ্ছে আছে, কিন্তু আগে কি ও কোনটা বোধ করতো যে কে কি মনে করবে, এখন কিন্তু করে না। এখন মনে করে যে আমি যেহেতু আমার বিবেকের কাছে আমি ক্লিয়ার আছি, আই উইল বি দেয়ার, আমি বলবো। হ্যাঁ, কেউ নিল কে না, আমার থেকে হেল্প নিল না, অথবা কারো সমস্যার সমাধান করতে পারলাম কি পারলাম না সেটা পরের ব্যাপার, কিন্তু এগিয়ে যাব, কোনো কিছু দিকে পাশ কাটাবো না। তো এই যে আত্মবিশ্বাসটা, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, তাই না? ঠিক তেমনি আরেকটা কথা বলবো, এটা অসম্ভব ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে, যেটা শুধু ইন্টারেস্টিং বলবো না, আমি বলবো কিছুটা হৃদয়স্পর্শী ব্যাপারও আছে। আমি বলতে গিয়ে আসলে ইমোশনাল হয়ে গেছে, যে একটা মেয়ে, ওর বয়স হবে অ্যাবাউট, এখন হচ্ছে 30+, আর একটু বেশি হবে। মেয়েটি মাস্টার্সে কিন্তু ফার্স্ট ক্লাস পেয়েছিল। তো যেহেতু মেয়েটি হিন্দু সম্প্রদায়, তো এদের কিন্তু বিয়ের ব্যাপারটা, হিন্দু সম্প্রদায়ের ব্যাপারটা তো জানেনি, যে সবকিছু মিলিয়ে বিয়ে দেওয়াটাও কিন্তু একটা বিশাল ব্যাপার থাকে। মেয়েটা হচ্ছে ঢাকার বাইরের একটা ডিস্ট্রিক্টে, তো ঢাকার একটা সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে তাকে পিক করা হলো পুত্রবধূ হিসাবে। এবং ওর মেয়েটা একমাত্র মেয়ে এবং 2টো ভাই, বাবা ছোটখাটো একটা ব্যবসা করেন। তাদের কাছে কিন্তু এটা মনে করে যে মানে কি বলবো, অমাবস্যা চাঁদের মতো, যে এরকম বড় করে ঢাকা, এবং যে ফ্যামিলিতে তাকে বউ করে নেওয়া হলো, সেই ফ্যামিলির সবাই উচ্চ পদস্থ, হয় সরকারি কর্মচারী, নাহলে বিশাল বড় ব্যবসায়ী, নতুবা শিক্ষাঙ্গনে বিশাল বড় বড় পোস্ট হোল্ড করে আছে। তো এরকম ঘরে মেয়েটা গেল, মেয়েটা যাওয়ার পরে বিয়ের হলো, মেয়েটার কিছুদিন পরে তার স্বামী, সেই ব্যবসায়ী স্বামী, এবং বলবো যে যথেষ্ট সুন্দর, যদি আমার চোখে সৌন্দর্যের ডেফিনেশন আলাদা, যে কারণ আমার কাছে মনে হয় বেশি সুন্দরের মধ্যে যখন এগুলো দেখা যায়, এদেরকে মনে হয় কুসুমে কীটের মতো, ফুলের মধ্যে পোকা। তো যাই হোক, ওই হাজবেন্ড তাকে বললো যে দেখো, আমার তো প্রেস্টিজ খুব প্রবলেম হয়ে যাচ্ছে, আমার বউ চাকরি করে, কয় টাকা তুমি পাও, ওই টাকা তো আপনার মাসে মাসে আমি তোমাকে দিয়ে দেবো, তুমি চাকরি ছাড়ো। তো মেয়েটা কিন্তু একটা সরকারি চাকরিতে ঢুকেছিল, ভালোবাসার জন্য, স্বামীর জন্য, ভবিষ্যতে সংসারের শান্তির জন্য সে কি করলো, চাকরিটা ছেড়ে দিল। এভাবে বিয়ের 7 বছর না হলো, ওদের ঘরে কোনো বাচ্চা হচ্ছে না। ছেলেটার মা সাংঘাতিক টেনশন, কেন উনি মনে হচ্ছে রাতে ঘুমের মধ্যে দাদি ডাক শোনার জন্য মানে মরে যাচ্ছিলেন। যাই হোক, বাংলাদেশে অনেকগুলো টেস্ট করা হলো, টেস্ট করার পরবর্তীতে মেয়েটাকে নিয়ে ইন্ডিয়া যাওয়া হলো। মেয়েটার দেখা গেল কিছু শারীরিক প্রবলেম আছে, এবং সেটার জন্য কিছুদিন সময় লাগবে মা হওয়ার জন্য। ইন দি মিন টাইমে ছেলেটা কি করলো, তার হাজবেন্ড তথাকথিত মেয়েটাকে নিয়ে কলকাতা থেকে ঘুরে এসে সরাসরি ঢাকায় আসলো না, তাকে নিয়ে চলে গেল তাদের ডিস্ট্রিক্ট টাউনে, মেয়েটার ডিস্ট্রিক্ট টাউনে। গিয়ে মেয়েটার বাবা মার কাছে মেয়েটাকে দিয়ে বললো যে তুমি কয়েকদিন থাকো, আমি একটু ঢাকায় কয়েকটা জরুরি কাজ আছে, হঠাৎ করে আমার ফোন চলে আসছে, আই হ্যাভ টু গো দেয়ার, আমি পরবর্তীতে এসে তোমাকে নিয়ে যাই। তো মেয়েটা কিন্তু খুব অবাক হয়ে গেল যে কি ব্যাপার, আমি সরাসরি কলকাতা থেকে ঢাকায় না আসে কেন আমাদের
দেশের নামটা জায়গার নামটা আমি বলছি যে মানে আমি খুলনা আসলাম কেন, তো বলে না আসলে তোমার অনেকদিন তো তুমি কলকাতায় ছিলে, বাবা মার জন্য মন তোমার নিশ্চয়ই কম, মেয়েটার বাবা কিন্তু একটু সিকও আছে, তো বলে যে তোমার আব্বার কথা মনে আছে তাই তোমাকে নিয়ে আসলাম, একমাত্র মেয়ে তুমি, তো থাকো, আমি ঢাকা থেকে কাজটা সেরে সবাই তোমাকে নিয়ে যাবো। ভালো, মেয়েটা সরল বিশ্বাসে থেকে গেল। 7 দিন না যেতে কি হলো, তালাক নেওয়া পাঠানো মেয়েটা কিন্তু ওইটা কাভার আপ করতে পারে না। হ্যাঁ, হি স্টার্টেড ক্রাইং লাইক হেল। শ্বশুর বাড়িতে যোগাযোগ করা হলো, পাগলের মতো সে ছুটে আসতে চাইলো। শ্বশুর বাড়ি থেকে তাকে বলা হলো যে আমাদের ছেলে তো এখন এখানে নাই, ও এখন নাই, তো তুমি এখন এখানে এসে খামাখা কানাকাটি করো, তোমার তো তালাক হয়ে গেছে, এখন তোমার আমরা উঠাবো কি করে, ছেলেকে না জানে, ছেলে আগে আসুক, ছেলে দেশের বাইরে থেকে ফিরে আসলো, তোমাকে নেওয়া হবে। মানে আমি জানি না এদেরকে আমরা কেন মানুষ করি। হ্যাঁ, তো যাই হোক, মানে সোজা কথা হচ্ছে শ্বশুরবাড়ির আসলে তো ওদের সাপোর্ট ছিল বলেই ছেলেটা তাকে ডিভোর্স করতে পেরেছে, এবং শ্বশুরবাড়ি কোনো না কোনো ভাবে মেয়েটাকে ছেলেকে সমর্থন করে কোনো যোগাযোগ রাখলো না। মেয়েটার অবস্থা হয়ে গেলো পাগলের মতো। এর মধ্যে বাবা কিডনির প্রবলেম দেখা দিল, কারণ মেয়ের অসুস্থতায় বাবা আরো বেশি অসুস্থ হয়ে পড়লেন। মেয়েটা না যখন আমার সাথে প্রথম কথা বললো, আজ থেকে মাস 6 আগে কথা বলছি, যে ও ধরে বলছে আমি আমি বলে ওর নাম বলতে পারছি না, কান্নার ফোপানিতে ওর নাম আসছে। তো আমাকে যা রেফারেন্সে সে কথা বলছে, আমি তাকে তখন যেহেতু আরেকজন নমিনেট করেছিল মেয়েটাকে আমার সঙ্গে কথা বলার জন্য, আমি তাকে সময় দিলাম। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, আমি রাতের বেলা তোমার কথা শুনবো, হ্যাঁ সময় দিব। এবং পর সেদিন রাতে আমি প্রায় 12টা-1টা পর্যন্ত মেয়েটার কথা, ও কথা বলতে পারে না, দুটো কথা বলে কাঁদতে 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 শেষ হয়। আবার আমি তাকে বলি উঠে দাঁড়াও। হ্যাঁ, এরকম ভাবে মেয়েটার সাথে আমার আমি পরপর 3 দিন 4 দিন মেয়েটার সাথে কথা বলতে থাকলাম, তাকে কিছু কিছু স্টেপস বলে দিলাম। হ্যাঁ, মাসখানেক পরে আবার বললাম তুমি আমার সাথে যোগাযোগ করবে। ওয়াই, তুমি যদি এরকম কাজ, আমি তো তোমার সাথে কথা বলবো না, তোমার জীবন তোমার চোখের পানি পড়লে কি ওই লোকটার কোনো উদ্ধার হবে নাকি? তুমি যদি এখন কি হ্যাঁ যাও গিয়ে আত্মহত্যা করে ফেলো, আত্মহত্যা করলে কি হবে? ওই লোকটা লবণাতে হবে, ওই লোক তো অলরেডি নিশ্চয় একটা বিয়ে করতেছে, প্রয়োজন আর 4টা বিয়ে করবে। তার চেয়ে বরং নিজেকে প্রুভ করো, হেঁটে গাট গাট করে হেঁটে যাবা, যেন তাকিয়ে দেখতে পারো। ও বলো আপা আমি পারবো না, হ্যাঁ সেরকম হয়, হ্যাঁ আমার তো সব ভেঙে গেছে, আমাকে এভাবে প্রতারিত করলো, ওর জন্য তো আমি সব ছেড়েছিলাম, চাকরিও ছেড়েছিলাম, সংসারের শান্তির জন্য। হ্যাঁ ছেড়েছিলে। সবার জীবনে কিছু কিছু সময় শিক্ষার প্রয়োজন আছে, তোমার জন্য শিক্ষাটা একটু বেশি, আমি বলবো গুরুতর শিক্ষা হয়ে গেছে। লঘু পাপে গুরুদণ্ডের পথে, তোমার তো কোনো হিসেবে পাপ ছিল না, তবে এটাও বেটার, তোমার তো তাও হয়ে গেছে। আর যে তোমার সাথে এই ধরনের করছে সেই পশু, মানুষ তুমি পশুর কি হবে সেটা কিন্তু আমরা বলতেও পারবো না, এতটা অকথ্য শাস্তি তার জন্য পাবো, অবশ্যই হতেই হবে, তুমি দেখে নিও। সো ডোন্ট গিভ আপ। সো এইভাবে তার সাথে কথা বলতে 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 আজকে যখন সে মেয়েটা আমাকে ফোন করেছে, আপনার 3টা কথা আছে, ওকে আমি 3 মাস সময় দিয়েছিলাম, মধ্যে দিয়ে মেয়েটার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। আমিও রাধার প্রয়োজনে না সবার সাথে যোগাযোগ করা হয়ে ওঠে না। আজকে মেয়েটা আমাকে প্রথম ফোন করেছে, আমি না গলা চিনতে পারিনি, কারণ যে মেয়েটা বাসন্তী আমি বলতে বলতে 10 বার করে মানে হিকাপ উঠে যায়, সে মেয়েটা ধরে বলছে হ্যালো আপা, আমি কিন্তু বাসন্তী বলছি। I just looked at the number and said, oh my god, এত হ্যাঁ বাসন্তীর নাম্বার, ওর নাম্বারটা, সরি আমি ছদ্ম নামটা বলছি ইচ্ছে করে, তো ওর নাম্বার, রাইট? সো হ্যাঁ বলো তো কি ব্যাপার? সো বলে যে আপা অলরেডি আমি ঢাকা আসছি, আমি ঢাকা একটা ভালো জায়গাতে বলবো যে ভালো পোস্টে সে জয়েন করেছে, এবং এটা শুধু বললো যে ঢাকায় তো আমার কেউ নাই, সো আমার কাছে মনে হচ্ছে আপনাকে আমি এটা জানাই আগে। এবং গলার অবস্থাতে না আমি বুঝবো না, আমার মতো মানুষ কিন্তু অবাক হয়ে গেছে। আমি তখন বললাম যে দেখো তুমি ঢাকায় কেউ না এটা বলো না, তোমার পিছনে সবচেয়ে উপর আলা আছে, না হলে আজকে যে মেয়েটা তুমি মানে হিকাপ দিয়ে কথা বলতে পারতে, সেই মেয়েটা আজকে ঢাকার মতো জায়গায় চাকরিতে এসছো, জয়েন করেছো, এবং এত কনফিডেন্টলি তুমি বলতে পারছো হ্যাঁ যে আমি জয়েন করেছি, আমি অমুক, আমি তোমার গলাতে বলছি, তোমার কাউকে লাগে না, তুমি এমনিতে এগিয়ে যেতে পারবে। বাট ডোন্ট ওয়ারি, আমি সবসময় তোমার পাশে আছি এবং থাকবো। সো দ্যাটস সামথিং, এই ফিলিংসটা না আসলে শেয়ার না করে পারলাম না। কথা এরকম আসলে বেশ কিছু সংখ্যক সফলতার গল্প, বেশ কিছু সংখ্যক যুদ্ধ জয়ের গল্প কিন্তু আস্তে আস্তে আমাদের হাত ছোড়াতে জমে যাচ্ছে, যেগুলো আমি চেষ্টা করবো মাঝে মাঝে কিছু কিছু সময় আপনাদের সঙ্গে শেয়ার করার। কারণ আগে আমি যেটা সবসময় বলি যে সুখটা সবার মধ্যে না ছড়িয়ে দিলে না সুখটাকে ঠিকভাবে এনজয় করা যায় না, তাই না? সো এই যে জিনিসগুলো, ছোট ছোট ক্লিপিংসগুলো, এরকম অনেকের গল্প আছে। নেক্সট টাইমে আসবো আরো 2টা এই ধরনের গল্প নিয়ে, যাদের কথা শুনে মনে হবে যে ওদের কাছে, ওদের জায়গায় আমরা হলে আমরা বোধহয় কখনো উঠে দাঁড়াতে
দাঁড়াতেই পারতাম না, কিন্তু তারা উঠে দাঁড়িয়েছে। এখন এই মুহূর্তে কি হচ্ছে জানেন, এই মুহূর্তে তারা কিন্তু সফলতার হাসি হাসছে। তো এগুলো দরকার আছে আমাদের প্রত্যেকের জন্য জীবনে। এই ধরনের গল্পগুলো যখন আমরা শুনবো বলবো যে আসলে গল্প, সরি টু সে, এগুলো কিন্তু গল্প না, এগুলো হচ্ছে একদম জীবনধর্মী সত্য কথা। এগুলো যারা নায়ক নায়িকা তারা কিন্তু সব আমার সামনে একেবারে সারাক্ষণ এসে দেখা করেছে, কথা বলেছে, ফোনে কথা হয়েছে, এভাবে এসেছে। এবং গল্পের গল্প বলে করে যারা বলছে যেখানে আমি স্বয়ং তাদের সাথে কিন্তু ছিলাম। সো এই জিনিসগুলো আমি চাইবো ওদের থেকে নিয়ে আমরা যারা এই মুহূর্তে ভেঙে পড়ছি, আমরা যারা ভাবছি যে কিছুই হবে না, তারা যেন অনেকটা গা ঝাড় দিতে পারে, অনেকটা সাপোর্টিভ ফিল করতে পারে, অনেকটা মনে করতে পারে ইয়েস আমরাও পারবো। ঠিক আছে, হাজার নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ওর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করার মোটেও সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণরূপে আল্লাহর উপর ছেড়ে দেব, আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ে দেবো।